অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মশা। রক্ত খেয়ে মশাটা টুপটুপে হয়ে আছে। ধামা পেটটা নিয়ে মশারির দেওয়ালে ওই বসে আছে। এই বেলা টিপে দিলে খানিকটা কাঁচা রক্ত ছিটকে গলে যাবে শালা। নফরচন্দ্র জীবনে মশা মেরেছে অনেক, আর মানুষ মেরেছে একটা। মানুষটার কথা এখন আর মনে পড়ে না। অল্প বয়স ছিল তখন, সময়ের তফাতে ভুলে গেছে। তবে মশাদের কথা যদি কেউ শুনতে চায়, তবে ঢের কথা শোনাতে পারে নফরচন্দ্র। একটা জীবন মশা মেরেই তো গেল। তার বউ চারু পর্যন্ত মরবার আগে তার অন্য কোনো গুণের কথা বলুক না বলুক, এটা জোর গলায় বলে গেছে, পারো বাপু তুমি মশা মারতে। তা পারে নফরচন্দ্র। যত মশা তত মারার আনন্দ। লোমের মতো সরু হাত পাওয়ালা মশাটা কি পরিমাণ রক্ত টেনেছে দেখো। পেটটা একটা ধানের মতো বড় দেখাচ্ছে। ওই হাতে পায়ে আর ফিনফিনে পাখনায় এত বড় পেটটা নিয়ে ওড়াউড়ি করবে কেমন করে? বড় তাজ্জব লাগে নফরচন্দ্রের। শালারা নিজেদের শরীরের চেয়ে ঢের বেশি ওজনের রক্ত খায়। আখেরের খাওয়া। দু হাতের পাতা দুদিকে চরের মতো তুলে নফরচন্দ্র আস্তে করে মশাটার দিকে এগোয়। ভরা পেটে মশার চালাকি খাটে না। টলতে টলতে একটু আধটু নড়ে চড়ে ঠিকই, কিন্তু বেশি দূরের দৌড় নয়। নফর জানে ঘরের আলোটা কিছু কমজোরি, নাকি বয়সে চোখের দৃষ্টিতেই ভাটা পড়েছে। কিছু একটা হবে। চোখের সামনে বিন্দু বিন্দু কি সব ভেসে বেড়ায় আজকাল নোংরার মতো। সেই বিন্দুগুলোকেও প্রথম প্রথম মশা বলে ভুল করত সে। দু হাতে ফটাস করে তালি বাজালো, কিন্তু রক্ত ছিটকালো না। মশাটা সটকেছে। নফরচন্দ্র নিজের হাতের দিকে চায়। আঙুলের জোরে জোরে গিট পড়ার মতো ভাব। বুড়ো চামড়ায় কুচি পড়েছে। বিনা কারণে আঙুলগুলো টেরা বেঁকা হয়ে যাচ্ছে ইদানিং। এসবই কি হওয়ার কথা ছিল? বিছানায় হাঁটু গেড়ে বসে নফর ময়লা মশারির চারিদিকে তাকিয়ে রক্তচোষাটাকে খোঁজে। আছে খুব কাছে পিঠেই কোথাও। বেশি ওড়াউড়ি করার মতো ক্ষমতা নেই। এক্ষুনি বসবে কোথাও। কিন্তু চটটা ফসকালো, সেটাই ভাবনার কথা। এতকাল মশা মারতে কদাচিৎ ফসকেছে নফর। বাড়ি নিঝুম হয়ে গেছে খানিক আগে। নফর টের পেয়েছে তার ছেলে গণেশ আজ খেয়ে উঠে আঁচাতে অনেক সময় নিল। একবার যেন বউয়ের কাছে খড়কেও চেয়েছিল, কিন্তু খড়কে দিয়ে দাঁত পরিষ্কার করার মতো খাওয়া দাওয়া তো আজ ছিল না। নফরকে সন্ধ্যের মুখে গণেশের বউ মূলো দিয়ে রান্না মটরের ডাল, বাসি বাঁধাকপির ঘণ্ট আর ট্যাংরা চচ্চড়ি খাইয়ে দিয়েছে। সে খাওয়ায় খড়কে লাগে না। নফরের আজকাল সন্দেহ হয় তাকে ফাঁকি দিয়ে গণেশ আর গণেশের বউ গোপনে দু চারটে বাড়তি পদ খায়। আজ নফরচন্দ্র খেয়ে আসার পর বেশ খানিক বাদে একটা মাংস রান্নার বাস খুব মাত করেছিল পাড়া। নফর ভেবেছিল রায়দের বাড়ি রান্না হচ্ছে। তা নয়। তবে গণেশের বউ চন্দ্রিমা বেশ মোটাসোটা আহ্লাদি চেহারার মেয়ে। রকম সকম খানিকটা পোষা বেড়ালের মতো। দাঁত নখ লুকিয়ে রেখে চোখ বুজে ন্যাকা ন্যাকা ভাব করে বটে, তবে দরকারের সময় অস্ত্র বের করে আনে। তা মোটা গিন্নি খায় ভালো, সারাদিনই খাচ্ছে। কচর মচর খানিক চানাচুরচি বলো, টাউ টাউ করে বাটি ভর্তি তেঁতুল পান্তা মারল। দুধের সরটা আঙুলে আলতো করে তুলে মুখে ফেলে দিল। এক কোষ আচার চাটল হয়তো। তার উপর হোটেল রেস্টুরেন্টে গিয়ে গণেশের ট্যাগ ফাঁক করা তো আছেই। আজকাল নফরকে ফাঁকি দিয়ে বাড়তি পদ খাওয়া শুরু হয়েছে। নফরচন্দ্র আর মশাটা খুঁজে পেল না। ভরা ভর্তি পেট নিয়ে শালা যাবে আর কোথায়?
কিন্তু নফরের তেমন ইচ্ছেও করল না বেশি খুঁজতে। সেই কোন সন্ধেবেলা 4টি লেই ভাত খেয়েছিল, এখন খিদের চোটে পেটের মধ্যে হাঁড়ি কলসি ভাঙছে। রায়বাড়ির মুরগি রাত বিরেতে বেলা ভেবে ভুল করে ডেকে ওঠে, ওই আজও ডাকছে। নফরচন্দ্রের ঘুম আসে না। তবে ঘুম এলেই আজকাল একটা ফালতু লোক এসে বড় ঝামেলা করে। সেই কবে কোন ছোকরা বয়সের আগের মাথায় কি করে ফেলেছিল, তারই জেট টানতে মেলা ঝামেলা বাঁধা এসে লোকটা। নফরের তেমন কোনো দোষ ছিল না। তখন দেশের গা কালীগঞ্জে থাকত। অকালের বছর, চারদিকে চোর ছেঁচড়ার বড় উৎপাত। লক্ষ্মী ঠাকুরুনের মতো এক মা ছিল নফরের। রোগা ভোগা খিদে পাওয়া মানুষ দোরগোড়া এলে প্রায় সময় পাত পেরে খাওয়াতো। এক দুপুরে তেমনি পেট টান করে খেয়ে একটা মাঝবয়সী লোক যাওয়ার সময় একটা কাঁসার বাটি আর 2টো ধুতি মেরে চলে গেল। ঘটনার হপ্তাখানেক বাদে কালীগঞ্জের খাল ধরে নৌকা বেয়ে নফর যখন মাছ ধরতে বড়গাঙের দিকে যাচ্ছিল, তখনই শ্মশানের ঘাটে লোকটাকে বসে থাকতে দেখে, পাশে পুঁটুলি। চোরটাকে দেখে নফর বেদিশা হয়ে নৌকা ভিড়িয়ে লগির একখানা ঘা লাগিয়েছিল জোরে। লোকটা হাত তুলল না, চেঁচালো না, ঘা খেয়ে যেন বড় ঘুম পেয়েছে এমন ভাব করে শুয়ে পড়ল। কেউ সাক্ষী ছিল না। নফর নৌকোয় কেটে পড়ল তৎক্ষণাৎ। পরদিন হাটে বাজারে কিছু কথাবার্তা শুনল লোকের মুখে। শ্মশানের ঘাটে একটা লোক মরে পড়ে আছে, তা কে আরে একটা মরা নিয়ে মাথা ঘামায়, তখন কত মরছে চারিদিকে। ভেবে দেখল নফর, খুনের জন্যে তো সে তাকে মারতে যায়নি, চোরের সাজা দিতে গিয়েছিল। কত মাথা ফাটাফাটি করেও লোকে বেঁচে থাকে, কিন্তু সেই কমজোর লোকটা যে ফুলের ঘায়ে মূর্ছা যাওয়ার অবস্থা তাকে জানত। নফরের মন মেজাজ যদিও কয়েকদিন বিগড়ে রইল, কিন্তু নিজেকে তেমন দোষও দিতে পারল না। বহু কাল হয়ে গিয়েছে, 40-45 বছর আগেকার বৃত্তান্ত। লোকটাকে ভালো মনেও নেই আর। মাথাটা নেড়া ছিল, সেটা বেশ মনে পড়ে গেল। গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল মনে হয়। খালি গা ছিল, পরনে একটা হাকুচ ময়লা কাপড়। একদম ফালতু লোক। দুনিয়াতে ওরকম 2-4টে লোক না থাকলে কেউ টেরও পাবে না। পায়ও নি। লোকটার জন্য থানা পুলিশ হয়নি, কান্নাকাটিও হয়নি। কিন্তু মুশকিল হলো এখন। মাঝে মাঝে লোকটা এসে নফরচন্দ্রকে ঘুম থেকে তুলে বলে, ন্যাড়া মাথায় বড্ড লেগেছিল হে। নফর বিরক্ত হয়ে বলে, তাহলে পাগড়ি পরে থাকলেই পারতে। লোকটা বলে, তখন জামা জোটে না তো পাগড়ি, তা তুমি লগি চালাবে জানলে পাগড়ি পরতাম। ন্যাড়া মাথাটায় বড্ড লেগেছিল হে। ন্যাড়া হয়েছিল কোন মরতে? সে আরেক কেচ্চা। মজিলপুরে এক মুদির দোকান থেকে এক থাবা বাতাসা চুরি করেছিলাম বলে তারা মাথা কামিয়ে দিলে। ঘোলের বড় দাম বলে ঘোল ঢালেনি, কিন্তু কোমরে দড়ি বেঁধে গায়ে ঘুরিয়েছিল। নফরচন্দ্র বলে, তাহলে তো তোমারই দোষ বলো। তাছাড়া আর কার? আমার মাথায় খুব ঝুপসি চুল ছিল তখন। মাথাটা একটা বোঝার মতো দেখাতো। তার উপর লগির ঘা পড়লে বোধহয় তেমন লাগতো না। ন্যাড়া মাথা বলে লেগেছিল। না খেয়ে খেয়ে তখন শরীরটাও মরেই আসছিল, ব্যথাটা সইল না। আমার তবে দোষ কি বলো? দোষ ছাই, তোমার দোষকে দিচ্ছে। এতকাল পরে সেসব তুচ্ছ কথা ঘাটাঘাটি করতে আসি বলে ভাবো নাকি? তুমি না মারলেও মরণ আমার লেখাই ছিল। আমি তা বুঝতে পেরে কাজ এগিয়ে রাখতে শ্মশানের ধারে গিয়ে বসে থাকতাম। তাহলে আমাকে দোষী করছো না তো? ঠিক করে বলো বাপু, ন্যায্য কথা। আরে না, তবে বলি বাপু, তোমার কাছে আমার কিছু পাও না হয়। সেই যে মেরেছিলে,
তারও তো একটা দেনা আছে। দেনা বলে আঁতকে ওঠে নফর। এর মধ্যে আবার দেনা পাওনার কথা ওঠে কোত্থেকে? ওঠে যখনই আমাকে তুমি মারলে তখনই তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হলো তো। সে আবার কীরকম? লোকটি মিটিমিটি হেসে বলে যায়, হয় সে এমন সম্পর্ক যে এক জন্মে আর কাটান ছাড়ান নেই। সে সম্পর্কের জেরেই তো তোমার কাছে আমার কিছু পাওনা হয়। তা পাওনা হলেই বা দিই কোত্থেকে? সংসারের অবস্থা তো দেখছ। ওই গণেশটা আমার একমাত্র অন্ধের নারী, কোথায় যেন যন্ত্র চালায়। আয় ভালোই, কিন্তু বুড়া বাপকে দেয় কি? সব ওই মোটা গিন্নির শরীরের আহ্লাদে খরচ হচ্ছে। একটা নাতকুর হলেও আমার একটা সুখ ছিল, সেও হলো না। সংসারের সব আদর মোটা গিন্নি নিজের দিকে টেনে নিচ্ছে। লোকটা বলে, সে আমি শুনব কেন বলো? আমার পাওনা আমাকে মিটিয়ে দেবে, তবে অন্য কথা। বলে লোকটা চলে যায়। জেগে গিয়ে নফরচন্দ্র মশার পি শুনতে পেয়ে উঠে বসে। কোথা দিয়ে যে মশারির মধ্যে ঢোকে শালারা! মশা মারবার জন্য বাতি জ্বালতে গিয়ে নফরের ভুল ভাঙে। ও হরি, এ যে বেহান হয়ে গেল! কাক ডাকতে লেগেছে। ছেলের সঙ্গেই ভোর রাতেই একবার চোখের দেখা হয়। গণেশ বারান্দায় ঘুরে ঘুরে দাঁতন করে এ সময়টায়। যদিও চোখাচোখি হলেও কোনো কথা কয় না, আর কথার আছেটাই বাকি। গণেশ তার সব কথা বরাবর মাকে বলে এসেছে, এখন বউকে বলে বোধহয়। বাপের সঙ্গে কোনোদিনই তেমন বাক্যালাপ করে না। আজও ভোর রাতে বারান্দায় দেখা হলো। কলঘর থেকে ঘুরে এসে নফর বলল, আমার মশারিটা বড্ড ছিঁড়ে গেছে, একটা কিনে দিবি? দেবক্ষণ, এ মাসটা জোড়াতোড়া দিয়ে চালিয়ে নাও। গণেশ ছেলে খারাপ না, বউটা খচ্চর। নাকি বউটাও খারাপ না, সে নিজেই খচ্চর। কোনটা যে কি তা বলা মুশকিল। গণেশের মা চারু বরাবর বলে এসেছে, নফরচন্দ্রের মতো এমন শয়তান নাকি দুটো হয় না। কথাটা উড়িয়ে দেওয়ার মতো নয়, ভেবে দেখবার মতো কথা। আহ্লাদে বউ যখন উঠে হালুয়ার কড়াই বসিয়েছে, তখন গণেশের স্নান সারা। ভাজা সুজিতে জল পড়ল ছ্যাঁকাত করে। রায়বাড়ির মুরগি ডাকছে। চড়াই পাখির ডানার শব্দ কানের পাশ দিয়ে সরাত করে চলে যায়। গণেশ রামপ্রসাদী গান গাইতে গাইতে খেতে চাইল। মোটা গিন্নি বলল, দিচ্ছি। নফরকেও দেবে, তবে সে একটুখানি। বাসি রুটি গণেশ ছখানা খায়, মোটা গিন্নি কখানা তা নফর জানে না, তবে তার ভাগ্যে দুখানা। চাইলে বলে আর তো নেই। ডাক্তারেরও নাকি বারণ আছে, কিন্তু নফর তার শরীরের গতি কিছু বোঝে না। তবে কাল রাতে একটা পেট মোটা মশা তার হাত ফসকে পালিয়েছে, সেটা ভাববার কথা। বউ মরে বড় জ্বালাতন হয়েছে। চারু মুখ করত বটে, কিন্তু সে কাছে থাকতে নফরের হাতে মশা ফসকাত না। আর ন্যাড়া মাথা সেই পাওনাদারটাও কাছে ঘেঁষেনি কোনোদিন। সূর্যটা তার ন্যাড়া মাথা নিয়ে ভুস করে উঠে পড়ল। গণেশ বেরিয়ে গেলে মোটা গিন্নি আবার গিয়ে বিছানা নেবে। ঝি আসে অনেক বেলায়, বড় ফাঁকা লাগে নফরের। গণেশের যদি একটা ছানা হতো। মশারি চালি করে বিছানা গুটিয়ে বসে থাকে নফর। দুটো রুটি গরম হালুয়ার সঙ্গে পেটের মধ্যে বেড়াতে গেছে। গণেশও কাজে বেরুলো। মোটা গিন্নি একটা মস্ত হাই তুলে বিছানা নিল পাশের ঘরে। পূবের জানালা দিয়ে একটা বেঁটে দেওয়াল দেখা যায়। দেওয়ালটার ওপর তার কাঁটার 3টে লাইন। তার ফাঁকে একটা ন্যাড়া মাথার মতো সূর্যি ঠাকুর। পাখি ডাকে। চারু খুব জপ করত এ সময়। জপের মালা রেলগাড়ির চাকার মতো বনবন করে ঘুরে যেত।
সংসারের কাজকর্ম শুরু করবার আগে বরাদ্দ জব এগিয়ে রাখত যতটা পারে। নফরের সেসবও নেই। খামোখা বসে অংবং জপের চেয়ে অন্য কথা ভাবলে কাজ হয়। এক সময় চাষবাস করত, পরের দিকে একটা দোকানে আধা আধি বখরায় ব্যবসা করত। সে খোঁড়া ব্যবসাতে রোজ 2-5 টাকা আয় হতো। অধৈর্য হয়ে একদিন দোকানের কিছু মাল সরিয়ে কেটে পড়ল। আবার হয়তো অন্য কারবারে হাত দিল একদিন। জীবনটা ফেরে বাজিতে গেছে। গণেশ কম বয়সে যেই চাকরিতে ঢুকল, অমনি নফরচন্দ্র হাত ধুয়ে ঘরে থিতু হলো, আর কাজ কারবারে যায়নি। গেলে আজ 2 পয়সা নাড়াচাড়া করতে পারত, কিন্তু তার বদলে নফরের অন্য সব ব্যাপারে মাথা খুলতে লাগলো বেশি। চমৎকার মশা মারত, বাগান করত, কয়লা ভাঙত, পান সাজত। বসে থাকলে কত বাতি হয় মানুষের। কিন্তু আজ মোটা গিন্নি ঘুমোলে নফর চুপি চুপি উঠে রান্নাঘরে আসে। ঝি এখনো আসেনি। গত রাতের এঁটো কাটা পড়ে আছে। উঁকি ঝুঁকি দিয়ে নফর দেখে মাংসের হাটটার পড়ে আছে ডাঁই হয়ে। কম গেলেনি দুজনে। হাড়গোড়ের পরিমাণ দেখলে তাজ্জব মানতে হয়। একটা লুচির টুকরোও দেখা যাচ্ছে। তার মানে কাল রাতে লুচিও ভেজেছিল। শ্বাস ফেলে নফর ঘরে আসে। ঘর পেরিয়ে একদম সদরের বাইরে গিয়ে দাঁড়ায়। উদম পৃথিবী চারদিকে ছড়ানো। একবার ইচ্ছে হয় যায় চলে যেদিকে 2 চোখ যায়। লুচি মাংসের ব্যাপারটা আজ বড় দাগা দিয়েছে তাকে। কিছু দূর খামোখা ঘোরাঘুরি করে ফিরে আসে নফর। বিবাগী হতে যে এ বয়সে বড় ভয় করে। কাল রাতে একটা মশা ফসকে গেল। নেড়া মাথার লোকটা রোজ আসছে আজকাল। কিন্তু ঘরে ফিরে এসে নফর মোটা গিন্নির বকুনি খেলো এক চোট। আল্লাদি বউ বললে, কি আক্কেল আপনার বলুন তো? সদর দরজা হাট খোলা রেখে বেড়াতে গিয়েছেন। কে নাকে ঢুকে যে সব ফর্সা করে নিয়ে যেত। এক ডাই কাঁসার বাসন পড়ে আছে, আরও কত দামি জিনিস। এই তো সেদিন চুরি গেল 1 কাঁড়ি। বড় দুঃখ হলো নফরের। সে নিরুদ্দেশ হয়ে গেলেই বুঝি ভালো ছিল। চারু মরে যাওয়ার পরপরই নফর একটা বিয়ের প্রস্তাব পেয়েছিল। খড়কাটা কলের মালিক হরে কৃষ্ণপালের একটা হাবাগোবা বোন আছে। তার বয়স অনেক। হাঁ করে চেয়ে থাকে, মুখ থেকে অবিরল নাল ঝরে। ওরিয়েন্ট সেলুনের নরহরি নফরের চুল ছাঁটতে ছাঁটতে একদিন বলেছিল, নফরবাবু, 100-5 টাকা জোগাড় করতে পারেন তো বিয়েটা লাগিয়ে দিতে পারি। হাবাগোবা যাই হোক, একটা বউ তো হতো। টাকাটাই বখেরা বাঁধালে। তাও চেষ্টা করেছিল নফর। ঘরের কিছু জিনিসপত্র হাতশিল্প করে বাজারে বিক্রি করে কিছু পয়সা পেল। মোটা গিন্নি সোনার জিনিস কিছু হাতাতে পারলে হতো, কিন্তু সে আর হয়নি। ঘরের জিনিস কিছু খোয়া যাওয়াতে চন্দ্রিমা এমন হই হুল্লোড় বাঁধালে যে নফর আর কিছু সরাতে সাহস করল না। তার উপর কানাঘুষোয় তার বিয়ের ব্যাপারটাও গণেশের কানে এসে পৌঁছেছিল। কি লজ্জা! আজকাল পাড়ার ছেলেরা তাকে রাস্তায় দেখলে উলু দেয়। তবে সেই চুরি করে বিক্রির কিছু টাকা এখনও নফরের তোষকের তলায় লুকোনো আছে। সব শুদ্ধ গোটা 30। মাঝে মাঝে লুকিয়ে টাকাগুলো ছুঁয়ে আরাম পায় নফর। পৃথিবীতে মানুষ আপন না টাকা আপন, তা এখনও সে স্থির করতে পারে না। আজও সন্ধে পার করেই মোটা গিন্নি তাকে বসিয়ে দিল। এটা আদর নয়, এ হচ্ছে সাবধান হওয়া। নফর খেয়ে বিছানা নিলেই ভালো মন্দ রাঁধবে, খাবে দুজনে। নফর কিছু বলল না। সেই ভাত আজ আর মুখে রুচছিল না তেমন। প্রাণটা লুচি লুচি করে, মাংস মাংস করে। তবু ভাতের দলা কোঁত কোঁত করে চালান দিয়ে ঘরে এসে জাগতে বসে নফর। আজ জেগে থেকে কাণ্ডটা দেখবে। দেখল পাড়া মাত করে আজ সর্ষে ইলিশ রান্না হচ্ছে। গণেশ একটা চ্যাঙারি হাতে ঘরে ফিরল আজ।
পেটের ভিতরটায় খিদের সেতলান দিয়ে মুখে জল এসে গেল নফরের। একটু রাত করে বসেছে ওরা, ভারী হাসি ঠাট্টা হচ্ছে দুজনে। নফরের মশারির মধ্যে পনপন করে মশা ঢুকছে। ওরা শুতে চলে গেল। নফর শুয়ে জেগে রইল একা। মশা কামড়াচ্ছে। কামড়াক। নেড়া মাথার লোকটাও মশারির মধ্যে সেঁধিয়ে এসে বললে, এলাম বুঝলে, দেনা পাওনার কথাটা মিটিয়ে নি। তোষকের যে ধারে টাকাটা আছে সে ধারটা একটু চেপে শুয়ে নফর বলে, রোজ তোমার এক কথা, বড় অনাদর করেছিলে যে, মেরে ফেললে। সে অত ধরলে হয় না। ধরছে কে? ধরলে তোমার ফাঁসি হয়। তবে বলছি কি, যে জায়গায় মেরেছিলে সে জায়গায় একটু হাত বুলিয়ে দাও, এখনো জায়গাটা ব্যথা করে বড়। সত্যি? মাইরি, সে শরীরের ব্যথা নয়, অনাদরের ব্যথা। দেবে নাকি একটু হাত বুলিয়ে? নফরের চোখে জল আসে। উঠে বসে বলে, দেখি। মাথাটা এগিয়ে লোকটা দেখিয়ে দেয়, এইখানে। দেখেছি, ফুলে আছে। বড্ড লেগেছিল না? তা লেগেছিল, তবে তোমার আর দোষ কি? দাঁড়াও, হাত বুলিয়ে দি বলে নফর হাত বোলাতে থাকে ফোলা জায়গাটায়। না, এভাবে মারাটা ঠিক হয়নি। ব্যথাটা সেরে যাচ্ছে হে নফর, লোকটা বলে। নফর তার কানে কানে বলল, লুকানো 30টা টাকা আছে আমার। কাল চলো দুজনে দোকানে বসে খুব লুচি মাংস খাই। খাবে? খুব খাবো, লোকটা বলে। শুনে নফরচন্দ্র অনেক দিন বাদে পাশ ফিরে আজ নিশ্চিন্তে ঘুমোল। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।